ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্গত আড্ডা যে প্রবন্ধটি রয়েছে সেটি লিখেছেন কে? সৈয়দ মুজতবা আলী, তাই তো? তো এই সৈয়দ মুজতবা আলী কে ছিলেন? একজন প্রবন্ধকারের পাশাপাশি বহু ভাষাবিদও ছিলেন। তিনি বিভিন্ন ভাষা জানার কারণে বিভিন্ন দেশ ঘুরেছেন এবং তিনি যা উপলব্ধি করেছেন সেটাই প্রবন্ধের বিভিন্ন টাইপের বিষয়বস্তু হয়ে উঠেছে। তো এই যে আমাদের যে আড্ডা প্রবন্ধটি রয়েছে সেটিতে আমরা যখন প্রবন্ধটা সম্পূর্ণরূপে আলোচনা করব তখন আমরা জানতে পারব যে বাঙালিরা আড্ডাবাজ মানে আড্ডা প্রিয়, এটা যেমন আছে তেমনি কিন্তু বাঙালিদের সীমানা ছাড়িয়েও মিশরেরা অর্থাৎ মিশরীয়রা খুব কিন্তু আড্ডাবাজ বা আড্ডা প্রিয় হয়ে উঠেছে। এবং আমাদের যে খাবারের যে রুচি বা খাদ্যের যে তালিকা বিভিন্ন যেমন পরিবর্তন হয় তেমনি কিন্তু আড্ডার চরিত্রটাও পরিবর্তন হয়ে থাকে। তো এইরকম টাইপের বিভিন্ন বিষয়বস্তু দিয়ে আমাদের প্রাবন্ধিক এই আড্ডা প্রবন্ধটা খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছে। বোঝা গেল এতটুকু? এবার আসে আমাদের আড্ডা প্রবন্ধের মূল আলোচনায়। তো এই আড্ডা এই প্রবন্ধটি কিন্তু পঞ্চতন্ত্রের প্রথম পর্ব অন্তর্গত ২৭তম প্রবন্ধ বলেছে। আচ্ছা, প্রথমে এটা শুরু করার আগে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে আড্ডাটা প্রাবন্ধিক দিচ্ছে কোথায়? মিশর, মরুভূমির দেশ মিশর, আমরা নাম শুনেছি। এবং মিশরে কি করে? মিশরে কিন্তু পিরামিড যেরকম মানুষজন দেখতে যায় তেমনি কিন্তু মুসলমানদের অতি পবিত্র স্থান যে মক্কা মদিনা যে শহরটি রয়েছে অর্থাৎ তাদের যে হজ যাত্রা, সেই হজ যাত্রাটা কিন্তু এই আরব দেশের মধ্যে দিয়ে করে তারা, যেহেতু মক্কা এবং মদিনা আরব দেশে রয়েছে। তো লেখকও এরকম হজ যাত্রাকালীন তিনি মিশরে গিয়েছেন আর তিনি তো বহু ভাষা জানেন, অতএব আর সেরকম কোনো প্রবলেম হয়নি। মিশরের নীল ক্যাফে নামক একটি ক্যাফে রয়েছে, সেই ক্যাফেতে তিনি আড্ডা দিচ্ছেন এবং সেই ক্যাফেতে বিভিন্ন আড্ডার বিষয়বস্তু উঠে এসেছে। তো কি কি বিষয়বস্তু উঠে এসেছে আমরা প্রবন্ধ যখন পড়ব তখন আমরা জানব। এবার আসা যাক প্রবন্ধে। বলেছে আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতে দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। তার মানে কি? বাঙালিরা আড্ডা প্রিয়, আড্ডাবাজ, কিন্তু বাংলার পাশাপাশি যখন লেখক দেখেছে যে ইংরেজিতেও আড্ডা সম্পর্কে কিছু লেখা হয়েছে সেটা কিন্তু খুব অবাক করে তুলেছে প্রাবন্ধিককে। চণ্ডী মণ্ডপে ভস্চায় হচ্ছে ভট্টাচার্য মশাই এবং জমিদার হাভেলির মৌলবী যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। আমার তাতেই আনন্দ হইল। অর্থাৎ প্রাবন্ধিক দেখছে যে আড্ডাটা কি হচ্ছে না, স্টেটসম্যান যে পত্রিকা বা পেপার সংবাদপত্র রয়েছে, ইংরেজি পেপার যে রয়েছে অর্থাৎ ইংরেজদের অফিসে ঢুকছে আড্ডাটা। কিন্তু এ সম্পর্কে এই বিষয়ে আড্ডার কিঞ্চিত বক্তব্য আছে, মানে সামান্য বক্তব্য প্রাবন্ধিকের রয়েছে, কিন্তু এই সামান্য বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু আমাদের সামনে এই প্রবন্ধটা প্রায় ৬-৭-৮ পাতা হিসাবে তুলে ধরেছেন। কিঞ্চিত বলেছেন কিন্তু তুলে ধরেছেন বিস্তারিত। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। কথাটা ঠিকই আবার ভুলও। তুলনা নিয়ে নিবেদন করছি। কিরকম তুলনা করছেন? সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, অতি উপাদেয়
মৎস্য। পাল্লাটা কি তাহলে? পাল্লাটা হচ্ছে একটা মাছের নাম। কি মাছ আমরা জানবো। নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মাদার, সেও উপাদেয় মৎস্য। এই মাদারও কিন্তু একটা মাছের নাম। কি মাছ আমরা জানবো। নর্মদা কিন্তু একটা নদী যেটা মধ্যপ্রদেশে রয়েছে, এবং মধ্যপ্রদেশের যে ভরত শহরটি রয়েছে সেই ভরত শহরের বাসিন্দারা একটা বিশেষ প্রজাতির মাছকে মাদার হিসাবে সম্বোধন করে। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ খোট্টা। খোট্টা হলো বিহার অঞ্চলের ভাষা। মাপ কিজিয়ে হিন্দি ইউজ করেছে। তারপর মুল্লুকে পৌঁছানোর পর অর্থাৎ বিদেশে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। তার মানে কি, এতক্ষণ ধরে এই যে পাল্লা, মাদার, হ্যাঁ, ইলিশ খোট্টা, হিলসা বিভিন্ন নামে সম্বোধন করছে যে মাছটাকে, সেটা হলো আমাদের বাঙালির অতি প্রিয় একটা মাছ, সেটা হলো ইলিশ। ঠিক আছে, তাহলে ইলিশেরই বিভিন্ন নাম বিভিন্ন জায়গাতে কিন্তু হয়েছে। আসলে এটা কেন তুলনা করেছে, কেন বলেছে, প্রাবন্ধিক বোঝাতে চেয়েছে যে আড্ডার বিষয়বস্তু কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপসের হয়ে থাকে। ক্লিয়ার? উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু দেশ ভেদে ভিন্ন নাম। এই যে বললাম, এটাই বলেছেন তিনি। আবার তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি করে কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদ বাকিরা ওরকম ধারা পারে না। সত্যি বাঙালির রান্না কিন্তু সর্বশ্রেষ্ঠ রান্না। খেয়াল করে দেখবি বাঙালিরা রান্নাঘরে যে সমস্ত সরঞ্জাম ইউজ করে, ঠিক আছে, সেটা কিন্তু বিদেশের দিকে যদি যাওয়া হয় তাহলে বিদেশের রান্নাঘরে বা তাদের যে রান্নার যে সামগ্রী সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক 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 কম থাকে। যেরকম আমরা যে কোনো একটা সাপোজ মাংস রান্না করছি, তেল মশলা দিয়ে যত টেস্টি করা যায়, কালার টালার এনে একদম মানে লোভনীয় আকার ধারণ করে, অথচ বিদেশিদের সেই রান্নাটাই চিকেন স্টু হয়েছে না, কেমন একটা সিদ্ধ সিদ্ধ লাগে, সব কিছু হচ্ছে সিদ্ধ সিদ্ধ, ওই মশলা টশলা ছিটিয়ে দেয়, সিদ্ধ টিদ্ধ করে ওটা স্যুপ আকারে হচ্ছে খেতে থাকে। তাহলে ওদের রান্নার সাথে কিন্তু আমাদের রান্না কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো ওদেরকে যদি আমরা ইলিশ মাছটা দিয়ে যদি বলি যে এটা ভালো মতো রান্না করে খাওয়াতে, ওরা কিন্তু পারবে না, নিজেদের স্টাইলে রান্না করবে। কিন্তু সর্ষে বাটা দিয়ে যে ইলিশ, ও অসম্ভব সুন্দর, তাই তো? অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবধ হচ্ছে কায়দা কানুন, তরিবধ করে রসিয়ে রসিয়ে চাকতে তারা জানে না। আমরা কি করি, রান্না করার পর নুন ঠিক আছে কিনা, তেল ঠিক আছে কিনা, মশলা ঠিক আছে কিনা বারবার কিন্তু চাটি, তাই না, ঝোলটা। তো এই যে সেই সময় যে আনন্দ, খাবারের যে আনন্দটা, সেটা কিন্তু অন্যান্য দেশের মানুষেরা বুঝতে পারে না। ঠিক আছে, অপিচ ভুললে চলবে না। সিন্ধিরা মানে সিন্ধু অঞ্চলের বাসিন্দাদের সিন্ধি বলে। আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। অর্থাৎ এত সুন্দর জিনিস বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ভিগু কচ্ছের অর্থাৎ ভরচের মানে গুজরাটের মহাজনগণ সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। অর্থাৎ যে কোনো এলাকার রান্না করা পদ অন্য এলাকার বা অন্য জায়গার বাসিন্দাদের যদি দেওয়া হয়, তারা কিন্তু নাক সিটকায়। সাপোজ আমরা পান্তা ভাত খেয়ে অভ্যস্ত, অথচ আমরা যদি সাউথের দিকে যদি যাই,
ওই সামান্য সিদ্ধ ভাত খাওয়ার জন্য কোথায় দোকান রয়েছে, হোটেল রয়েছে, এটা আমরা পরখ করে বলতে পারি মানুষজন খুঁজবেই খুঁজবে। কেননা সাউথ ইন্ডিয়ান খাবারে কয়েকটা জিনিস কমন, একটা হচ্ছে টক, তারপর হচ্ছে কারি পাতা, আর রয়েছে হচ্ছে এই সরষা। এই তিনটে জিনিস কমন। এবার কোথায় ভাতের হোটেল আছে একটু ডাল ভাত বা সিদ্ধ ভাত খাবো সেটার জন্য কিন্তু হাহুতাশ করে। তার মানে কি, আমরা সেই জায়গাতে গিয়ে সেই খাবারগুলো দেখে আবার নাক ছিটকাই, তাই তো? এরকম ব্যাপারটা। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রসবস্তু এবং আমার মতো ভোজন রস সর্বরসের রসরাজ, তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারা নাকি আড্ডা দিতে জানেন। কায়রো কি? কায়রো হলো মিশরের রাজধানী। ওই যে শুরুতেই বললাম লেখক প্রাবন্ধিক গিয়েছেন হচ্ছে মিশরে, ঠিক আছে, এবং নীল ক্যাফেতে বসে কিন্তু আড্ডাটা দিচ্ছেন। তারপর বলেছে দেখ, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডা নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়, কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা অর্থাৎ পান, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেস্তে মানে স্বর্গে বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 বকত নামাজ পড়ে সেথায় যাওয়ার কণামাত্র বাসনা আমার নেই। অর্থাৎ মুসলমানদের নামাজ পড়ার নিয়ম কিন্তু 5 বার, দিনে 5 বার, সেটাকে বলা হয়ে থাকে 5 বকত নামাজ পড়া, ঠিক আছে? লেখক এই লাইনগুলোর মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন ইলিশের প্রতি তার যে ভালোবাসা সেটা কিন্তু ব্যাপক। যেহেতু ইসলাম ধর্মের কোথাও ইলিশ মাছের কোনো উল্লেখ নেই, তাই একটা বিরক্তির সুরে আমাদের বোঝাতে চেয়েছেন যে 5 বার নামাজ পড়ে আমি ওই স্বর্গে যাব মারা যাওয়ার পর, সেখানে ইলিশ থাকবে না, আমি ওরকম জায়গাতে যেতে চাই না, ঠিক আছে? কেন এই কথাটা বলছেন? কারণ লেখক কিন্তু জাতিতে মুসলিম ছিলেন, বুঝা গেছে? ফিরিয়ে দেন বলে তাকে সবাই যেন একটু বেশি তোয়াজ করে। তোয়াজ মানে হচ্ছে খাতির যত্ন করে। আড্ডা গোত্রের মিশরি নিকোসি অর্থাৎ পরীক্ষিত মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মিল মেলে না। তো মিশরের আড্ডার একটা বিষয়বস্তু আমরা জানলাম, ওরা কোনো সময় কিন্তু কারো বাড়িতে আড্ডা মারতে যায় না। কেন? কারণ ভাবে যার বাড়িতে আমি আড্ডা মারতে যাব সেই লোকটি বা সেই বন্ধুটি কি করবে, আমার মতন আরো যে কয়েকটা গুটিবাজ আড্ডাবাজেরা একসাথে যে গেলাম বিভিন্ন খাদের যত্ন করবে। অর্থাৎ চা বিস্কুট সেক্ষেত্রে দিবে না, দিবে ভালো ভালো খাবার। সেটা হচ্ছে খিচুড়ি থাকতে পারে, ইলিশ ভাজা থাকতে পারে, পান থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বন্ধু মহল বা আড্ডা মহলের মধ্যে বাহবা হতে পারে তাকে নিয়ে। আরে বাস, ও তো খুব সুন্দর খাওয়ায় ওদের বাড়িতে গেলে, তাই না? চল আজকে আড্ডা টাড্ডা দিতে যাওয়া যাক। এবার দেখা গেল কোনো এক সময় সেই আড্ডাবাজ লোকেদের মধ্যে কেউ হয়তো ভাবলো যে ও এত সুন্দর করে খাতির যত্ন করে আমাদেরকে খাওয়াচ্ছে, বিপদে তো পাশে থাকাই চাই, তাই না? কিন্তু অন্যান্যরা কি, বাড়িতে তো আমাদের তো ডাকে না, নিজেদের মধ্যে কি এরকম টাইপের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ওকে, এই জন্য এরা কিন্তু কারো বাড়িতে আড্ডা মারতে পছন্দ করে না। এই জন্য বলেছে যে এখানে গণতন্ত্র লোপ পায়, এক্ষেত্রে তাদের যে স্বাধীনতা সেটা হচ্ছে লোপ পায়। এছাড়াও কি, এছাড়াও কারো বাড়িতে ধরো আড্ডা বসলো, এবার বাড়িতে হচ্ছে কোনো মেয়ে মানুষ রয়েছে, বউ রয়েছে, ইত্যাদি রয়েছে, তো ওরাও কিন্তু পরবর্তীকালে কথা শোনাবে,
এই বন্ধুদের হচ্ছে ডেকে নিয়ে এসে খামোখা আমাকে দিয়ে হচ্ছে খাটাচ্ছ, এত চা বিস্কুট এরকম কিছু অর্ডার করছো, যে মিষ্টি বা হয়তো চাউমিন কিছু খাওয়ানোর একটা অর্ডার করছো, অত শত আমি পারবো না। তার মধ্যে এক গাদা বাসন টাসন বেড়ায়, আমাকে মাজতে টাসতে হয়, ওই বাপরে এত পারবো না। তার মানে কি মেয়ে মানুষরা একটু কিন্তু ঝামেলা টামেলা করে। ওকে, তো বাড়িতে আড্ডা বাড্ডা মারতে গেলে। এরপর বলেছে অপিচ মানে অফিস পোষ্য, অর্থাৎ দেখো কোনো ক্যাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না, যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই, সব বেরাদর বলতে বোঝায় ব্রাদার, মানে সবাই ভাই ভাই। আর খয়ের খা বলতে বোঝায় বিশেষ সুবিধাভোগী ব্যক্তি। তার মানে কি? তার মানে বলছে যে বাড়ি বাদ দিয়ে এই আড্ডাটা যেখানে খুশি সেখানে মারা যেতে পারে। সেটা হতে পারে কোনো অফিস, হতে পারে হচ্ছে কোনো ক্যাফে, আদর্শ জায়গা, পারফেক্ট জায়গা। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু সবাই ভাই ভাই হয়ে যায়। মানে সমবয়সীদের মধ্যে আড্ডা মারতে হবে এমন কোনো নেই। হয়তো আমার তুলনায় বয়সে 4-5 বছরের ছোট কেউ আমার সাথে আড্ডা মারছে এক দলে, হতে পারে আমার থেকে বয়সে 4-5 বছরের বড়, সেও আমাদের দলে আড্ডা মারছে। তার মানে কি এখানে সব ভাই ভাই। আবার এখানে কিন্তু কোনো জাতপাতের বালাই নেই, যেমনটা পুরীর মন্দিরে রয়েছে। এখানে পুরীর মন্দির কেন আসলো? পুরীর মন্দিরে যদি যাওয়া হয় তাহলে গর্ভগৃহ যেটা আছে, মানে মূল মন্দির যেটা আছে, সেটা কিন্তু একমাত্র হিন্দু যারা তারা প্রবেশ করতে পারে, বাকিরা প্রবেশ করতে পারে না। তার মানে কি বাকিদের কি দর্শন করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। বাকিরা কিভাবে দর্শন করবে? বাকিরা দর্শন করবে হচ্ছে পতিত পাবন দর্শন। বাইরের গেটে একটা ছোট্ট জগন্নাথ দেবের মূর্তি কিন্তু থাকে, ঠিক আছে, যেটা মন্দিরের মেন গেট, অরুণ স্তম্ভ যেখানে আছে, যেখানে সবাই প্রবেশ করে, হাতের ঠিক ডান দিকে একটা ছোট্ট ঘরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তিটা আছে, যেটা একদম বাইরে ব্যারিকেড থেকে কিন্তু দেখা যায়, যেটাকে পতিত পাবন দর্শন বলে। হিন্দু ছাড়া যারা মন্দিরে প্রবেশ করতে পারে না তারা সেই পতিত পাবন দর্শনটা কিন্তু করে। বোঝা গেছে এক্ষেত্রে? তো এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন বলে শুনিয়ে কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডায় গলায় ছুরি চালাতে পারেন না। ওই যে বললাম যে বাড়িতে যদি মেয়ে মানুষেরা থাকে তাহলে কিন্তু একটা বিরক্তি প্রকাশ করে। এই বাড়িতে হচ্ছে এত বন্ধুদের এনেছো, আড্ডা মারতে শুরু করেছে, এত খাবার দাবার, এরকম কি করা যায় নাকি? মুখ পোড়া কথাকার কোত্থেকে না কোত্থেকে চলে আসে ডেলি, ভালো লাগে নাকি? তো এক্ষেত্রে কি হয়, আড্ডার যে স্বাধীনতা সেটা যেরকম নষ্ট হয়, তেমনই কিন্তু আড্ডার যে একটা যে ভাব, যে আনন্দ, সেটা কিন্তু কোথাও হারিয়ে যায়। বোঝা গেছে? তার চেয়ে দেখিনি দিব্যি ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট অর্থাৎ অমলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরা, কেউ বাড়ি যাওয়ার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি? সত্যি আমরা যদি বাড়ি ছেড়ে কোনো ক্যাফে হোক বা রেস্টুরেন্টে হোক আড্ডা যদি মারি, সেখানে কিন্তু ভালো কথার সাথে সাথে খারাপ কথা অর্থাৎ পরনিন্দা পরচর্চার পাশাপাশি নিজেদের সুখ দুঃখের কথাও কিন্তু সেখানে উঠে আসবে, তাই না? সেখানে কিন্তু ওই বাড়ির বড়রা এসে কেউ বলবে না এই কি গল্প করছিস রে, ছি ছি ছি, এগুলা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, কেউ কিন্তু কিচ্ছু বলবে না, একদম ফ্রি, স্বাধীনতা পুরো সেখানে। শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় ক্যাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসত ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফেতে। ওই যে বললাম ক্যাফের নাম এটা, তাই না? কফির দাম 6 পয়সা ফি পাত্তর, অর্থাৎ প্রত্যেকটা কফির কাপের দাম কি 6 পয়সা করে। রাবড়ির মতো ঘন, রাবড়ি হচ্ছে একটা বিশেষ মিষ্টান্ন, ঘন সর ঘন দুধ দিয়ে তৈরি করে। এই রাবড়ি বিখ্যাত হচ্ছে
বৃন্দাবন, কাশী এগুলো জায়গাতে। কিন্তু দুধ চাইলে চিত্তির অর্থাৎ চিৎকার করে উঠবে। সবাই কালো কফি খায়, ব্ল্যাক কফি, তাই দুধের কোনো ব্যবস্থা নেই। কিছু ঘাবড়াবেন না, দুদিনেই অভ্যাস হয়ে যায়। কালো কফি খেলে রংভি ফর্সা হয়। রংভি মানে হচ্ছে গায়ের রং। তাহলে হচ্ছে ব্ল্যাক কফি যদি খাওয়া হয় তাহলে কিন্তু কি করে যে সবাই হয়তো প্রথমে মুখে দিয়ে কারো হয়তো খারাপ লাগলো, বললো যে এর মধ্যে হচ্ছে কফির মধ্যে দুধ মিশাও, হ্যাঁ তিতা হয়ে গেছে বা কড়া হয়ে গেছে। এটা শুনেই কি করবে কফির যে দোকানদার সেটা কিন্তু কি করবে চিৎকার করে উঠবে এক্ষেত্রে, ঠিক আছে। তো ওই জন্য বলছি যে এতে হচ্ছে কোনো কিছু ঘাবড়ানোর প্রয়োজন নেই। 2-3 দিন যদি তুমি খাও এই ব্ল্যাক কফি তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে আর গায়ের রংটা কি হবে পরিষ্কার হবে। রমি মানে কি গায়ের রং। ওকে, তা আমাদের আড্ডাটা বসতো ক্যাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া, চিড়িয়া মানে পাখি, অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের মানুষদের বোঝাচ্ছে। সে আড্ডায় হরবকত মজুদ থাকতো। দেখ আমাদের আড্ডাটা বসতো ক্যাফের উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ হচ্ছে এই যে এই ঘরের এটা উত্তর এবং এই ঘরের পূর্ব, এটা উত্তর পূর্ব কোণ হচ্ছে মাঝামাঝি কোণ, মানে যেটাকে ভালোবাসাতে ঈশান কোণ বলা হয়, ঠিক আছে। তো আড্ডাটার একটা জায়গাও কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছে। তোরা যেরকম এখানে পড়তে এসে কে কোথায় বসবি ঠিক করে রাখিস, নিজের জায়গাতে অন্য কাউকে বসতে দিস না, ওই রকম আড্ডাও তাই সেরকম যে একটা নির্দিষ্ট জায়গাতে বসে তারা আড্ডা মারবে, এটাও ঠিক করে রাখে। কত সুন্দর দেখ। রমজান বে নাম একজন, সদ্দাজ এফেন্দি এটাও একজনের নাম। কে এরা? খাঁটি মিশরীয় মুসলমান। ওয়াহাব আতিয়া কপ্ট খ্রিস্টান। এই ওয়াহাব আতিয়া কপ্ট ইনিও একজন ব্যক্তি, ইনি কিন্তু জাতিতে খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরীয় কারণ তার শরীরে রয়েছে ফেরাওদের, ফেরাও কাদের বলে? মিশরের রাজাদের বলা হয় থাকে ফেরাও, ফেরাওদের রক্ত। অর্থাৎ মানে এই যে রমজান বে, সজ্জাদ এফেন্দি, তারপর ওয়াহাব আতিয়া কপ্ট, এরা কিন্তু জাতিতে বিভিন্ন টাইপের মানুষ হলেও এরা কিন্তু খাঁটি মিশরীয় এবং এদের শরীরে নাকি ফেরাওদের রক্তটাও বয়ে চলেছে, এমনটা প্রাবন্ধিক আমাদের সামনে বলেছেন। তারপর বলছেন জুর্ন। জুর্ন হচ্ছে একজন কবি, ফরাসি কবি। জুর্ন ফরাসি কিন্তু পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করেছে, অর্থাৎ কায়রোতে যে সে কতদিন ধরে রয়েছে সেটা আর কেউ জানে না, কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে। দেখ ফরাসি হয়েও ফরাসি ভাষাতে কবিতা লিখবে এমনটা না হয়ে সে কি করছে আরবি ভাষাতে কিন্তু কবিতা লিখছে, ঠিক আছে। তাহলে একজন আরবি অর্থাৎ খাঁটি মিশরীয় না হলেও একজন ফরাসি বেশ কিছুদিন ধরে মিশরে রয়েছে, তাই প্রাবন্ধিক বলেছেন যে কায়রোর হাওয়া বিষাক্ত করেছে। ওকে, বোঝা গেল এতটুকু। অতি উত্তম আরবি কবিতা লেখে আর সে কবিতায় আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে, বেদুইন হচ্ছে দুর্ধর্ষ আরব যাযাবর জাতি, এরা আরবের যে মরুভূমি রয়েছে সেখানে ডাকাতি করে, ঠিক আছে। বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে হচ্ছে একটা, প্রিয়া হচ্ছে এই জুর্নর প্রেমিকা, ঠিক আছে। প্রিয়াকে কি করছে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। ওই যে বললাম যে কি আরবে কি থাকে, আরবে মরুভূমি থাকে এবং মরুভূমি থাকতে গেলে কি হবে উট থাকবে। এবার হঠাৎ করে এই জুর্ন তার প্রেমিকার সাথে হয়তো মরুভূমি পার করে বা কোথাও যাচ্ছিলেন, হ্যাঁ এমনটা বলেছে। সেই সময় বেদুইনেরা অ্যাটাক করেছে। এই জন্যই কিন্তু কবিতাতে বলতে চেয়েছে যে সে নাকি নিজেই তলোয়ার চালিয়ে প্রায় 2.5 ডজন বেদুইনকে হত্যা করেছে। ওকে, তাহলে কি তার প্রেমিকার কাছে সে হিরো হয়ে গেল, হিরো সাজার চেষ্টা। যদিও আমরা সবাই জানতুম জুর্ন
যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে তাও জীবনে একবার মাত্র। তার মানে ভাবতে পারছিস কতটা ডাহা মিথ্যা কথা এখানে বলছেন। যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে, উঠে কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, তওবা তওবা। থাক, সামান্য ট্রামে চড়তে গিয়ে যার বমি বমি ভাব আসে, আর সে কিনা হচ্ছে উঠে করে ওই মরুভূমি পার করেছে, মানে গল্পের গরু গাছে ওঠা যাকে বলে। মার্কোস যাতে গ্রিক, বেশি নয় কুললে, অর্থাৎ সব মিলিয়ে 2500 বছর ধরে তারা মিশরে আছে। মিশর রানী, গ্রিক রমণী ক্লিওপাত্রার অর্থাৎ ক্লিওপেট্রা হচ্ছে খুব সুন্দরী মিশরের রানী ছিল। ঠিক আছে, ক্লিওপেট্রাকে নিয়ে বিভিন্ন গল্প রয়েছে, খুব সুন্দর দেখতে ছিল যত মিশরের রানী ছিল এই ফেরাওদের আমলে। তো মিশর রানী গ্রিক রমণী ক্লিওপেট্রার সঙ্গে তার নাকি খেস কুটুম্বিতা আছে, অর্থাৎ আত্মীয়তা রয়েছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতো এবং ফিরি এক রেডি কাফি খাইয়ে দিত। ফ্রি অর্থাৎ ফ্রিতে কি করতো, এক রেডি অর্থাৎ 1 কাপ কফি খাইয়ে দিত। তাতে করে ক্যাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। কেন? কারণ মার্কোসকে ক্যাটা ফেলাইলেও আড্ডার ঝগড়া কাজিয়ার সে কসমিন কালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারে হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির অর্থাৎ বুল অ্যান্ড বিয়ার হালকিকপ মুখস্থ করত। মানে মার্কোস বলছে যে তাকে যদি কোনো একটা টপিকস বলা হতো, সে কিন্তু আনমনে কি করতো, আনমনে কোনো হচ্ছে ওই খবরের কাগজ পড়তো বা চেয়ারে হচ্ছে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে কিছু না কিছু ভাবতো। হ্যাঁ, মানে আড্ডাবাজরা যে কি যা আড্ডা করছে না করছে সেদিকে তার কিন্তু কোনো খেয়াল টেয়াল কিছু থাকতো না। বুঝা গেছে? আর বাংলাদেশের তাবৎ চণ্ডী মণ্ডপটা কি? চণ্ডী মণ্ডপ হচ্ছে, দেখবি পুরনো মন্দির বা বড় বড় মন্দিরগুলোর সামনে একটা নাট মন্দির থাকে, যেখানে সবাই বসে অপেক্ষা করে বা যজ্ঞ হয় বা হয়তো ঢাক ঢোল বাজায় ইত্যাদি। ওই ঘরটা, ওটাকে বলছে হচ্ছে চণ্ডী মণ্ডপ। আগেকার দিনে যখন এরকম হচ্ছে টিভি বা কোনো এন্টারটেনমেন্ট কিছু ছিল না, গ্রামগঞ্জের দিকে বিশেষ করে কোনো জায়গাতে বিশাল বড় মন্দির রয়েছে বা পুরনো মন্দির রয়েছে, সেখানে বিকালের দিকে কোনো এক সময় বৃদ্ধ মানুষরা এক জায়গাতে বসে জমা হতো এবং আড্ডা দিত। ঠিক আছে, এটা হলো চণ্ডী মণ্ডপ। বেবাগ জমিদার হাভেলির আড্ডার প্রতিভু হিসেবে আমাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম। আমার বাড়ি নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই ক্যাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেত। বিদেশ ভিবুই কাউকে বড় একটা চিনি নেই, ছন্নের মতো হতা ঘুরে বেড়ায়। আর দেশ ভ্রমণ যে কি রকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখবো বলে মনে মনে পায়তারা কষি। পায়তারা মানে হচ্ছে প্যাচ, অর্থাৎ যে কোনো জায়গাতে আমরা যদি ঘুরতে যাই, সেটা হচ্ছে 5 দিনের ট্যুর হতে পারে, 7 দিনের ট্যুর হতে পারে, 10 দিনের ট্যুর। ঠিক আছে, যে কোনো জায়গাতে দূরে যদি আমরা কোনো ট্যুরে যাই, সেখানে কি লাগে, একটা শারীরিক ফিটের মাধ্যমে মানসিক দিক থেকে কিন্তু একটা চাঙ্গা হতে হয়। তাহলে কি হয়, ঘুরে মজা পাওয়া যায়। আর না হলে কি হয়, অনেক ঝক্কি পোহাতে হয়, তাই না? শরীরে যেরকম হচ্ছে ধকল আসে, মানসিক চাপ বাড়ে। এছাড়াও কি আর্থিক যে সমস্যা রয়েছে ভ্রমণে, সেটাও কিন্তু আমাদের লেখক বলেছেন। এই জন্য বলেছেন যে যদি আমি কোনো একটা প্রামাণিক কেতাব লিখি, তাহলে মনে মনে একটা প্যাচ কষি, মানে মনে মনে হচ্ছে চিন্তা করি যে এই যে ভ্রমণ করতে গেলে যে বিভিন্ন টাইপের যে সমস্যার সম্মুখীন হতে হয় মানুষদের, সেগুলো নিয়ে একটা লেখার চেষ্টা তিনি করবেন বলে মনে করেছেন। এমন সময় হঠাৎ খেয়াল গেল ক্যাফের কোণের আড্ডাটির দিকে।
লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম, ওরা আসলে আড্ডাবাজ। মানে যারা ক্যাফের কোণেতে বসে দল বেঁধে কফি খেতে এসছে, ওদের আসল ব্যাপারটা কি? ওদের আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু কফি খাওয়াটা নয়, ওদের আসল ব্যাপারটা হচ্ছে যে আড্ডা মারা। ওকে, আড্ডা মারা। তো মানে আমিও যে আড্ডাবাজ, সে তত্ত্বটা এদেরও মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্ত বলতে বোঝায় যে দয়া প্রার্থনার শ্রেষ্ঠ সময়, এক বিশেষ সময়। ঠিক আছে, সে মহালবণের বর্ণনা আমি আর কি দেব, অর্থাৎ মহালবণ বলতে বোঝায় যে লগ্ন, মহালগ্ন অর্থাৎ সময়ের, সেই উপযুক্ত সময়ের বর্ণনা আমি আর কি দিব। অর্থাৎ অবশেষেও লেখক বোঝাতে যাচ্ছেন যে আমারও সময় এসছে তাদের সাথে আড্ডা মারার। ঠিক আছে, এবার লেখক কিন্তু তাদের সাথে এবার আড্ডা মারতে যাচ্ছেন। তো সুরসিক পাঠক তুমি নিশ্চয়ই জানো, শ্রীহরি রাধাতে, ইউসুফ জোলেখাতে, লাইলি মজনুতে, তৃস্তান ইজল্ডেতে কি করে প্রথম চারি চক্ষু বিনিময় হয়েছিল। মানে যেরকম শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে রাধার যে প্রেম কাহিনী সেগুলো আমরা জানি, ঠিক একইভাবে ইউসুফ আর জোলেখা এরা কারা? এরা হলো শাহ মোহাম্মদ পয়গিরের প্রণয় গাথার নায়ক নায়িকা। ঠিক আছে, আর লাইলা মজনুর কথা তো আমরা জানি, তাই না? আর এছাড়াও কি তৃস্তান ইজল্ডতে এরা কারা? এরা হলো ব্রিটিশ মাইথোলজির নায়ক নায়িকা। ওকে, তো এরা যে কিভাবে চার চক্ষু বিনিময় করেছিল, অর্থাৎ আমার দুই চোখ তার দুই চোখ, এই যে চোখে চোখে যে মেলা অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটা যে কিভাবে যে ঘটেছিল সেটা কি, সেটা কিন্তু আমরা সকলেই জানি। ঠিক আছে, কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, কি মরুতির পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে অর্থাৎ নীল রঙের কি বলেছে না অবগাহন আনন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল। অর্থাৎ সবকিছুই সেই চারি চক্ষু যে একসাথে মিলিত হয়েছিল। তো গোটা মানে প্রাকৃতিক বিভিন্ন যে দৃশ্য সেগুলো কি ছিল, সেগুলো হচ্ছে সাক্ষী ছিল তাদের প্রেম কাহিনীতে, তাদের সাক্ষী ছিল। কে কে সাক্ষী ছিল? হচ্ছে নীল আকাশ সাক্ষী ছিল। ঠিক আছে, মরুতীর অর্থাৎ মরুভূমি, তারপর তোর ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, এগুলো কি, এগুলো হচ্ছে তাদের প্রেম কাহিনীতে হচ্ছে সাক্ষী ছিল। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ। তত্ত্বটা হৃদয়ঙ্গম হয় সেই ব্রাহ্ম মুহূর্তে। আবার বলেছেন যে অবশেষে যেইভাবে একজন প্রেমিক তার প্রেমিকাকে আই লাভ ইউ বলে, বা ঠিক একইভাবে প্রেমিকা যেরকম প্রেমিককে আই লাভ ইউ বলে, ঠিক সেই রকমই কি, সেই রকমই আমারও হ্যাঁ যে একটা লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতন অচেনা জায়গাতে, অচেনা পরিবেশে এবং স্বজাতির বিপরীতে থেকে, স্বজাতির বিপরীতে কেন? সেখানে কি কোনো বাঙালি নেই, তাই না? মিশরীয়রা রয়েছে, তাদের সাথে আড্ডা দিতে আমি যাচ্ছি। ওই যে ফিলিংসটা যে হয় প্রেমিক প্রেমিকার মনের মধ্যে, সেই রকম একটা বিশেষ টাইপের ফিলিংস প্রাবন্ধিকের মনের মধ্যেও কিন্তু ঘটেছে। তো তারপর বলেছেন যে তামা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো, অর্থাৎ দিব্যি খেতে চলেছেন। 3 লহমাও লাগেনি, এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। অর্থাৎ শিক্ষা আরম্ভের দিনের কথা এখানে বলছে, মানে আড্ডার দিনের কথা এখানে বলছে। ঠিক আছে, এছাড়াও বলছে যে বেদ শাখার ঋষি স্থির হয়ে গেলেন সোজা বাংলায় বলে যাতে উঠে গেল। অর্থাৎ তিনি তো বাঙালি, তাই না? তাই বাঙালি জাতির ঊর্ধ্বে উঠে তিনি যাচ্ছেন
আড্ডা দিতে। অমিয়া ছানিয়া অর্থাৎ অমৃত ছেকে, নয়ন হানিয়া অর্থাৎ তাকিয়ে বললুম, বলছেন কি বলছেন, এক রোদ কফি। রোদ কফি বলতে বোঝায় সুগন্ধি কফি, ঠিক আছে, সুগন্ধি কফি। এখানে আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য বিকশিত করলেন। স্মিত হাস্য হচ্ছে হালকা হাসি, পরিতোষ বলতে বোঝায় পরিতৃপ্তি, ভাবখানা ভুল লোককে বাঁচা হয়নি। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। ক্যাফের ছোকরা বলতে কি বোঝায়, ওয়েটার, ঠিক আছে, ক্যাফের ছোকরা হচ্ছে এখানে ওয়েটার। ওয়েটার কিন্তু ব্যাপারটা বুঝে গেছে। কি ব্যাপার বুঝেছে, যে বুঝেছে যে ওই যে কোনায় আড্ডাবাজেরা যে রয়েছে ওরা কিন্তু কোনো সময় কফি খেতে আসে না, কফির নাম করে আড্ডা মারতে আসছে। এক্ষেত্রে লেখককে দেখেও ওয়েটার বুঝে গেছে আসলে লেখকও কি এখানে সত্যিকারের কফি খেতে আসেনি, এসেছেন আড্ডা দিতে। তাই মুখের মধ্যে স্মিত হাসি, হালকা হাসি তার মধ্যে ফুটে উঠেছে। তা আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। কার কথা এখানে বলছে, ওয়েটারের কথা এখানে বলছে। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হা করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো, মানে সুপারিশ দিল। অর্থাৎ সবার সামনে কিছু না কিছু হয়তো কিছু এমন একটা কথা ওয়েটার বলেছে যেটার কথার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে লেখক একটু টিপসটা বেশি দেয়। টিপস মানে কি বলতো, অতিরিক্ত পয়সা। সাপোজ 50 টাকা যদি দাম হয়, হ্যাঁ, অনেকে কি করে 70 টাকা দিয়ে দেয়, খুশি হয়ে ওটা দেওয়া। ওটা বড় বড় রেস্টুরেন্টে ঘটে, সামান্য ছোটখাটো হোটেলে হয় না। ওকে, যাদের ওই টাকা পয়সা একটু বেশি বেশি থাকে তাদের ওই টিপসের ব্যাপারটা থাকে। ঝূর্ণ তারা লাগিয়ে বললেন। তো ঝূর্ণ কি করছে, এদিকে হচ্ছে তাড়া দিচ্ছে। কি তাড়া দিচ্ছে, যে যা যা ছোড়া মেলা জেঠমো করিস নে। আমার দিকে তাকিয়ে বললেন, খাসা আরবি বলেন আপনি। অর্থাৎ জূর্ণ লেখকের দিকে তাকিয়ে বলছে যে আপনি তো বেশ ভালোই আরবি বলেন। আসলে লেখক কি, শুরুতেই বললাম প্রাবন্ধিক কি ছিল, বহু ভাষাবিদ ছিল, তাই তো, বহু ভাষা জানতো। এক্ষেত্রে রবি ঠাকুর বলেছেন, এত বলি সিক্ত পঙ্ক দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হইতে। এটা একটা কবিতার লাইন যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যের পরিতোষ কবিতার অংশ। তো তিনি কি করেছেন, উদাহরণ দিয়েছেন কবিতার লাইন তুলে রবি ঠাকুর। কেন রবি ঠাকুরের প্রসঙ্গ এনেছেন, এর আগের প্রবন্ধে কি ছিল, 25শে বৈশাখ ছিল। সে 25শে বৈশাখে রবীন্দ্রনাথের প্রতি লেখকের একটা কিন্তু বিশেষ মায়া মমতা বা ভালোবাসা রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা 25শে বৈশাখ ইতিমধ্যে বুঝেছি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রসঙ্গ আসবে না সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। ওকে, তো ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে ঝূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়াই ছেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। অর্থাৎ লেখক কি জাতিতে বাঙালি, তাই তিনি লজ্জা পাচ্ছিলেন আমি কি আড্ডা মারতে যাবো কি যাবো না ইত্যাদি। তো যেই ওই যে সুনাম করলেন, খাসা আরবি বলেন তো আপনি, বাহ, জূর্ণ বলছেন। তো এতেই কি হলো, কনফিডেন্স পেয়ে গেল। ওকে, আমি কিন্তু মনে মনে বললুম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। অর্থাৎ মাত্র 13 দিন হয়েছে আরবে আসা, এর মধ্যে আরবি যতটুকু পেরেছে আওড়ে আওড়ে বলার চেষ্টা করেছে, কিন্তু 13 দিনের মাথাতে এসে তার মুখ থেকে যেমন আরবি অন্যান্য জনেরা শুনছে, সেখানে কি হচ্ছে, তার যথেষ্ট প্রশংসা হচ্ছে, তাই তো। এই জন্য বলেছে যে এরা কি খানদানি মনীষী, মানে খাঁটি মানুষ। করজোড়ে বললুম, লেখক হাত জোর করে বলছে, ভারতবর্ষের নীতি সত্য কথা সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরো এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্যও বলবে। অর্থাৎ মাঝে মাঝে সত্যি কথা বলার থেকেও যে মিথ্যা কথা বলাটা যে শ্রেয়,
হ্যাঁ, সেটা কিন্তু লেখক বলেছেন। আড্ডা তো মানে সবসময় সত্যি কথা বললে কি হয়, গাল ডাল খেতে হয়, ধর থাক, ঠিক আছে, একটু মিথ্যা কথা বলে এড়িয়ে যাওয়া যায়। ওকে, তো আড্ডা তো পার্লিমেন্ট নয়, তাই হরবকত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দেখ, পার্লামেন্ট হচ্ছে কি, ওই বিধানসভা পার্লামেন্ট ইত্যাদি হয় না, বিচার বিভিন্ন আমলা মন্ত্রীরা আসে, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে ইত্যাদি, তো এই যে পার্লামেন্ট। দুম করে রমজান বে বললে, কি বলছে, আমার মামা। আমি মনে মনে বলল, যোগী দাসের মামা মানে কি, যে বানিয়ে বানিয়ে কথা বলে, ঠিক আছে। আমার মামা হজ করতে গিয়েছিল, আর বছর সেখানে জন কয়েক ভারতীয়র সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচির মিচির করতো, মানে আড্ডা দিত। তবে তারা নাকি কোনো এক প্রদেশের বাঙালি কি যেন আমার ঠিক মনে নেই। অর্থাৎ এখনো লেখক যে মানে লেখককে এই রমজান বে বলতে চাইছেন যে আমার মামা একবার হচ্ছে হজ যাত্রাতে গিয়েছিল। অর্থাৎ লেখক কিন্তু জানে যে রমজান বে ওই বানিয়ে বানিয়ে বলে, ঠিক আছে, যে ইত্যাদি এরকম হজ যাত্রা গিয়ে সে কি কি দেখেছে না দেখেছে ইত্যাদির বর্ণনা কিন্তু দিতে যাচ্ছে। তো লেখক কিন্তু বুঝে গেছে যে না, এ ঠিকঠাক বলছে না, হ্যাঁ, এ হচ্ছে যোগী দাসের মামা, মানে হচ্ছে ওই যিনি বানিয়ে বানিয়ে কথা বলে ইত্যাদি, ওই ঢপের চপ এক কথাই দিচ্ছে। তো উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, বাঙ্গালা? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কি বাংলা জানো, এরকম, ঠিক আছে। আমি চোখ বন্ধ করে ভাবলুম, শ্রী রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি, কিন্তু কই, কখনো তো এত গর্ব অনুভব করিনি আমি বাঙালি। এই যে নমস্য মহাজনেরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বৃষ্টি মাথায় ঘাম পায়ে ফেলে তারা অল্প শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাশরের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিলা জয়, অর্থাৎ আড্ডা দিয়ে কি করলো, মক্কা জয় করে নিলেন, এমনটা লেখকের মনে হয়েছে। কেন এই কথাটা বলছেন, কারণ এই যে যাদের কথা হচ্ছে শুরুতে বললেন, শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল, এরা কিন্তু সবাই কি ছিল, বাঙালি ছিল। এবার বাঙালি মানেই যে আড্ডা মারবে এরকম তো নয়। শ্রীরামকৃষ্ণ কি আড্ডাবাজ ছিল? না, আধ্যাত্মিক জগতের মানুষ ছিল। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা কি আড্ডার মানুষ ছিল? না, সাহিত্যিক মানুষ ছিল। তাই এই যে শুধু বাঙালি জাতির মধ্যে যে এত যে গুণ বৈচিত্র্য যে রয়েছে, সেটাই কি লেখককে অবাক করে তুলেছে, যে শুধুমাত্র শ্রীহট্ট, নোয়াখালী, মানে ওই বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের নাম এখানে বলছে, সেখানে কি বাঙালিতে ভর্তি, তাই না। এবার বাঙালিতে ভর্তি হওয়ার দরুন তারা যে আড্ডা মারবে এমনটা নয়, আড্ডা মেরে কি করেছে, মক্কাকে জয় করে দিয়েছে, অর্থাৎ মক্কাবাসী বা মিশরীয়দের কি অবাক করে তুলেছে, ঠিক আছে, যে না, আমরাও হজ যাত্রা করতে গিয়ে বিভিন্ন মানুষজনের সাথে যে মিশি, মিশরীয়দের সাথে যে মিশি, এবং আমাদের যে আমরা বাঙালি এবং আমরা যে আড্ডা মারতে যে ভালোবাসি, এটা তাদের কাছে কি প্রকাশ করতে যাচ্ছে, ঠিক আছে, প্রকাশ করছে। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাতের বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বলল, আমি বাঙালি, হ্যাঁ গর্বিত, আমি বাঙালি। বোঝা যাচ্ছে এগুলো। গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটার অর্থ করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছে। তার কানে কিছু যাচ্ছিল কি না জানি না, আমি ভাবলাম রাজবাড়ির লোক, মানে হচ্ছে গম্ভীর লোক, তিনি
হয়তো ভাবছে নতুন মেম্বার হলে তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই করে নাচতে হবে। হ্যাঁ, এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না, মানে সংবিধানে লেখে না। যেরকম নতুন জামাই বাড়িতে হচ্ছে, নতুন জামাই আসলো বা হয়তো সদ্য বিবাহিত ওই বউ জামাই আসলো, মেয়ে জামাই আসলো, কি হয়, খাতির যত্ন কিন্তু আলাদাই লেভেলে বেড়ে যায়, তাই না শাশুড়িদের। তো এটাই বলছে যে ও কোন একটা লোক, হ্যাঁ, আমরা কি আড্ডা মারি না মারি ঠিকঠাক শুনে কি শুনে না, এমন ভাব করে যেন হচ্ছে ওকে সবাই মিলে জামাই আদর করতে হবে। এমনটা তো নয়, এমনটা আমাদের আড্ডার কোনো নিয়মে লেখা নাই, সংবিধানে লেখা নাই, ঠিক আছে, আইনে লেখা নেই। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে। শ্যাম্পেন হচ্ছে কি, বিশেষ মদ, শ্যাম্পেন হবে। আমাদের নতুন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল মালিক, তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন। অর্থাৎ এই যে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন, অর্থাৎ এই যে এরকম কিছু কি হবে, এরকম হবে, ঠিক আছে, এরকম টাইপের। তো ওটাই একটা ইশারার মাধ্যমে তিনি বোঝাতে যাচ্ছেন যে তিনি মদ খাবেন। তো কাউন্টারের পিছনে দাঁড়িয়ে মালিক তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন। কি দেখালেন? ফোয়ারার জল লাফানোর মুদ্রা। অর্থাৎ এই যে এরকম টাইপের, এই যে ছিপিটা খুলতে গেলে কি হয়, ঝরে পড়ে না জল, তাই না, ওটাই বলছে। ম্যানেজার কুললে 2 ডিগ্রি কাঁধ করে ঘাড় নাড়ালো, মানে ম্যানেজার হচ্ছে এরকম টাইপের বা এরকম টাইপের, বোঝাতে গেল হ্যাঁ আছে। কফির আড়ালে মদ বিক্রি করছে, ভাবা যায়? আমি ভয়ে ভয়ে বললাম, এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কস বললেন, কাফের পেছনে তার ড্রয়িং রুমে বেটা সব বেচে, আফিম, কোকেইন, হেরোইন, হসিস, যা চাও, অর্থাৎ মাদক দ্রব্য। সামনে কফির কাউন্টার, পিছন দিকে ঘর রয়েছে, গোপন কক্ষ, সেখানে মজুত করে রয়েছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। খালি একটু অর্ডার আসলেই হলো, আর পকেটে একটু ভালো গুজে দিলেই হলো, নাও তোমরা যা পারো খাও। ছোকরাকে বললেন, আর একটা তামাকও সাজিও, মানে হুক্কা। হুক্কা আশা করি জানা আছে, লম্বা নলের মতন হয়, এরকম একটা চেয়ার ডিজাইন থাকে আর এরকম টাইপের টানে, তাই না? তো এগুলো হচ্ছে হুক্কা, ওটাকে বলছে তামাক, তামাক সাজিয়ে। বলে কি, কায়রোতে তামাক স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু, অর্থাৎ লেখক ভাবছে যে এটা স্বপ্ন না এটা আমার মনের ভুল। কায়রোতে তামাক, বাপরে বাপ। দিব্যি ফরসি হুকো এলো, অর্থাৎ ফরাসি স্টাইলে একটা হুকো এলো, মানে হুক্কা এলো। তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গজি দরবারি নল নয়, আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোতা ভোতা। হনুমানের লেজ বিশাল লম্বা হয়, হুক্কারও কিন্তু নলটা লম্বা হয়, ঠিক আছে। জরির কাজ করা, আমাদের ফরসি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদের যেন একটু গাইয়া। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো ইয়া ডাবের পরিমাণ, অর্থাৎ অনেক পরিমাণ। হ্যাঁ, চিলিম যেটা দিয়ে হচ্ছে ওই যে মুখে ধরে যে ধোঁয়াটা যে টানে, ওটাকে বলছে হচ্ছে চিলিম। চিলিমটা দেখে ভক্তি হলো, এটা হচ্ছে বিশাল বড়। এক কো তামাক হেসে খেলে তার ভিতর থানা গাড়তে পারে, তাওয়াও আছে। আগুনের বেলা অবশ্যই আমি টিকে ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, অর্থাৎ আগুন ধরানোর স্টাইল। এখানে হচ্ছে টিকে ধিকি ধিকি গোলাপি গরম বলতে বোঝাচ্ছে যে হুকার মধ্যে বা হুক্কার মধ্যে যে আগুনকে যে ধরায় একটা বিশেষ স্টাইলে তারা ধরায়, সেই আগুন ধরানোর স্টাইলটা বলছে হচ্ছে টিকে, ঠিক আছে। ওটা লেখা হচ্ছে প্রত্যাশা বা আশা করেনি, তারা যেরকম স্টাইলে ধরায়। কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুচ্ছ তত্ত্ব সেখানকার রসিকেরাও জানে না, অর্থাৎ যারা ওই হুক্কাটা হচ্ছে
ঠিকঠাকভাবে বানিয়ে দেয় একমাত্র তারাই জানে। যেরকম হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন হোটেলে তাদের কিন্তু সিক্রেট মশলা থাকে, মানে নিজস্ব মশলাটা থাকে, সেটা কিন্তু বাইরের লোককে বলতে চায় না, এবং ওই মশলাগুলো দিয়ে কি করে তারা খাবারের কিন্তু টেস্টটা বাড়ায়, তাই না? তো ওটাই বলছে যে লেখক বলছে যে এই যে টিকে বানানোর যে গুচ্ছ যে তত্ত্ব অর্থাৎ গোপন যে তত্ত্ব সেটা কিন্তু বাইরের কেউ জানে না। আর যা খুশবাই বেরালো অর্থাৎ খুশবু সুগন্ধ বেরালো তার রেস দীর্ঘ 14 বছর পরও যেন আমার নাকে লেগে আছে। হয় না এক একটা জায়গাতে আমরা যদি খাবার দাবার খাই মুখে লেগে থাকে আজীবন কাল, এবং এটা সুনাম করি, তাই না? এরকম ব্যাপারটা। পাঠক তুমি নিশ্চয় জানো সুগন্ধি ইজিপসিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তৈরিবধ করে বানাতে শিখলো কি করে? অর্থাৎ মিশরিরাই এই যে সুগন্ধি সিগারেট এটা কিভাবে তারা বানাতে শিখলো, এর ইতিহাসটা কি তুমি কি জানো জিজ্ঞাসা করছে। আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কি গবেষণা করার কথা এখানে বলা হয়েছে? এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এস্তার রাজনীতি এবং দেদার রসায়ন শাস্ত্র লুক্কায়িত রয়েছে। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে। কি কি দেশ? আমেরিকার ভার্জিনিয়াতে, অর্থাৎ তামাক উৎপাদনের জন্য কিন্তু এই জায়গা বিখ্যাত ভার্জিনিয়া, গ্রিসের মেসেডান অঞ্চলে, এবং কোথায় আর বলেছে রুশ দেশের কৃষ্ণ সাগরের পাড়ে পাড়ে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপসিয়ান নামে প্রচলিত। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের নাম, কিন্তু জিনিসটা কিন্তু একই টাইপের। ঠিক আছে, সেই সুগন্ধি সিগারেটকে বোঝাচ্ছে। কোথাও টার্কিশ বলে, কোথাও ইজিপসিয়ান বলে। ওকে, তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তানবুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই অর্থাৎ সুগন্ধি মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসমণি নির্মাণ করলেন তারই নাম ইজিপসিয়ান সিগারেট। এখান থেকেও প্রশ্ন আসতে পারে ইজিপসিয়ান সিগারেট কিভাবে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই যে তারই নাম ইজিপসিয়ান সিগারেট, এই লাইনটা তোরা আন্ডারলাইন কর। নিশ্চয় লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয়, চায়ের টিন চায়ের কৌটোর কথা বলছে, রান্নাঘরে কি না ভালো করে যদি মুখ বন্ধ করে না রাখা হয় তাহলে কি হবে বলেছে? তবে ফোড়নের ঝাঁজে চা বরবাদ হয়ে যায়। 5 ফোড়নের যে ঝাঁজ সেটার নাকি গন্ধে চায়ের সুগন্ধিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কিছু না হোক খুশবাইটি মানে সুগন্ধটি আতুর ঘরের নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণত্যাগ করে। আতুর ঘর অর্থাৎ শিশু জন্মানোর পর যখন তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় তখন একটা বিশেষ ঘরে রাখা হয়, আলাদা ঘরে রাখা হয়, এবং বাইরের মানুষজনকে কিছুদিনের জন্য প্রবেশ করতে দেওয়া হয় না। কেন? কারণ বিশ্বাস ওই নবজাতক শিশু জীবাণু যদি প্রবেশ করে তাহলে সমস্যা হতে পারে। কিন্তু এক্ষেত্রে বলছে যে সেই নবজাতককে যদি নুন খাওয়ানো হয় তাহলে নাকি প্রাণত্যাগ করে, মানে মারা যায়। ঠিক আছে, তো মাল জাহাজ লাদাই করা যে অফিসের কর্ম তিনিও বিলক্ষণ জানেন। যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে অর্থাৎ মাল তোলা হয়েছে তাতে কড়া গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। ব্যাপারটা কিরকম? ধর ন্যাপথলির 4-5টা প্যাকেট তুই কিনেছিস, বা রেশন দোকান থেকে কেরোসিন তেল তুই একটা ব্যাগে নিয়েছিস,
আর আরেকটা ব্যাগে তুই ধর ময়দা বা আটা কিছু একটা নিয়েছিস, বেশিক্ষণ যদি রাখা হয় কিনা, আর যদি একটু ওই প্যাকেটের লিক থাকে, তাহলে ওই কেরোসিনের গন্ধ বল বা ন্যাপথলির গন্ধ বল, সে আটা ময়দার মধ্যে মিশে যায়। খেয়াল করে দেখেছিস নিশ্চয়। তো এরকম ব্যাপারটা। তো সেন্টটা যাতে নষ্ট না হয় তাই তাদের কি বলেছে, তাদের আলাদা করে রাখতে বলেছে। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবায়ের মজানো অতীব কঠিন কর্ম। সিগারেটে 1 ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, 1 ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। ট্রাই করে দেখা যেতে পারে। ইউক্যালিপটাস তেল সিগারেটের মধ্যে দিলে নাকি কি হয়, সিগারেটের যে নেশার গুণ সেটাই নাকি নষ্ট হয়ে যায়। মানে সিগারেট টানতে গেলে আর নেশা হবে না। ট্রাই করে দেখতে হচ্ছে, তাই তো? না, কোনো সময় না। 5 বছরের বাচ্চাও তখন সে সিগারেট না কেসে অনায়াসে ভসভস করে ফুঁকে যেতে পারে। তার মানে একটা 5 বছরের বাচ্চা যদি সেই সিগারেটটাও টানে, তাহলে কি হয়, ফার্স্ট টাইম সিগারেট বিড়ি খেতে গেলে কাশি উঠে, ঠিক আছে? তো সেই কাশিটাও নাকি উঠবে না, এমনটা লেখক বলেছেন। যাই হোক, এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে কোনো 5 বছরের বাচ্চাকে। তারপরে কি হবে সেই দায়িত্ব আমাকে আর বলবি না। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেককেই এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকে, যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত। সিগারেট খাওয়ার নেশা রয়েছে, অথচ সিগারেট সহ্য করতে পারে না, মানে ধোঁয়াটাই নাকি তার সহ্য হয় না। এমন মানুষ যেমন রয়েছে, তেমনি কিছু কিছু মানুষের দেখা গেছে প্রবল সর্দি কাশি রয়েছে। সিগারেট টানতে গেলে বা নেশা যখন উঠে সিগারেটটা টানতে গেলে খুব কষ্ট হয়। যদি খুব কফ উঠে যায় বা হয়তো নাক থেকে পোটা বেরিয়ে গোটা মুখ ঘিনিয়ে গেল, ঠিক আছে? তো এরকম যাতে না হয় সেই জন্য বুদ্ধি কি, ইউক্যালিপটাস তেল ঢালো, তারপর সুখে টান দাও। ভাবতে পারছিস আড্ডার বিষয়বস্তু তাহলে কি রকম হতে পারে? কোথায় ছিল মাছের প্রসঙ্গ, কোথায় হলো আড্ডার বিভিন্ন টাইপের প্রসঙ্গ? এখন চলছে হচ্ছে নেশা জাতীয় বিভিন্ন প্রসঙ্গ আড্ডার মধ্যে। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানো হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবায় তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল, মানে জাদুবিদ্যা রয়েছে এর পিছনে, এই খুশবাইয়ের পিছনে, মানে সুগন্ধির পিছনে। কিচ্ছু বাড়িয়ে বলছি নে, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল। মুম্বাইয়ের যে বিখ্যাত অজন্তা গুহাচিত্রগুলো রয়েছে, সেই গুহাচিত্রের মধ্যে যে রংগুলো, এখন তো বিভিন্ন টাইপের রং হয়েছে, তাই না? বার্নিশ থেকে শুরু করে এক একটা রং হয়েছে, সেগুলো হচ্ছে প্রায় 100 বছর 1000 বছর টিকে থাকতে পারে। কিন্তু অজন্তার গুহাচিত্র প্রায় কয়েক হাজার বছরের পুরনো, অথচ সেখানকার রংগুলোর কোনো ফ্যাকাসে হয়ে যায়নি, কোনো মিটে যায়নি। তাই সেখানকার কোন কোন মশলাগুলো দিয়ে রং তৈরি করা হয়েছিল প্রাকৃতিকভাবে, সেটা কিন্তু রহস্য থেকে গিয়েছে। একইভাবে কি পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল তখন কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা ঘুরেও বের করতে পারিনি। গৌড় আদিনাথে যদি যাওয়া হয়, বড় বড় ইমারতগুলো যদি দেখা হয়, তাহলে কি হবে, সব পাথর বা ছোট ছোট গড়িয়া ইটের, একটা ইট তার উপর ইট দিয়েছে, সেখানে সিমেন্ট না সিমেন্টের সাথে কি মিক্স করেছে সেটা কিন্তু রহস্য থেকে গেছে। সিমেন্ট তো সেই সময় ইউজ হবে না, কারণ সিমেন্ট তো অনেক পরে তৈরি হয়েছে, তাই না? এখনকার বর্তমানের সিমেন্টগুলো কিভাবে তৈরি হয়, বিভিন্ন মেশিন টেশিনে তৈরি হয়। তখন থেকে তো ভালো মেশিন টেশিন ছিল না, তাই না? তো পুরোনো মন্দিরগুলোতে যদি যাওয়া হয়,
তাহলে পুরোনো মন্দিরে মানে বিশেষ করে সাউথের দিকে বল বা উত্তর ভারতেরই বিভিন্ন বড় বড় মন্দিরগুলোতে বল, যেগুলো হচ্ছে পাথরের মন্দির রয়েছে, সেখানে কি দেখবো, একটা পাথরের উপর আরেকটা পাথর খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। যেরকম পুরীর জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ মন্দির, তাই না, ভুবনেশ্বরে রয়েছে। তো এইগুলোতে কি দেখবো, বিশাল বড় বড় কিন্তু পাথরের চাইয়ের উপর আর একটা চাই রেখে মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। সেগুলো আজীবন কাল ধরে কিন্তু টিকে রয়েছে, প্রায় কয়েক শতাব্দী ধরে। তো ওখানকার একটা পাথরের উপর আরেকটা পাথর যে চাপিয়েছে, তলায় যে মাল মশলা কি যে দিয়েছে, সেটা কিন্তু সবার কাছে অজানাই থেকে গেছে, অবাক করে দেওয়ার মতন ব্যাপার। আমরা ঘরবাড়ি তৈরি করতে গেলে একটা ইটের উপর আরেকটা ইট যখন দিই, তখন কি করি, সিমেন্ট, বালু, কাদা টাদা মিশিয়ে তারপর কি করি, ওর উপর দিই, তাই না, ওইরকম ব্যাপারটা। আসল যে মশলাটা, সেটাই রহস্য থেকে গেছে। আমরা সে তত্ত্বগুলো মাথা ঘুরেও বের করতে পারিনি, এবং পারিনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে, কি মশলা দিয়ে মিশনীয়রা মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। মমি চামড়াগুলো শুকিয়ে গেছে অথচ পচে যায়নি, এমন ভাবে কাপড়ের মধ্যে ওষুধটা জড়িয়ে রাখতো। তো এই কাপড়ের মধ্যে কি ওষুধ জড়িয়ে রাখতো, সায়েন্টিস্টরা এখনো উদ্ধার করতে পারেনি। স্বীকার করি, মিশরীরাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল পাঠান মুঘল যুগের যে রকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যার অনাদরে লোপ পায়। দেখ, এখন যদি আমি মিশরে যদি যাই, কোনো মিশরীয়দের যদি বলি যে এই মৃতদেহটা মমি করে রাখুন, পারবে না কিন্তু। অথচ মমির যে ধারণাটা, সেটা কিন্তু খোদ ওই মিশরেই উৎপত্তি হয়েছে। অথচ মিশরের বাসিন্দারাই কি করতো, প্রজন্মের পর প্রজন্ম যদি সেই জিনিসটা জানতো, তাহলে কি হতো, প্রজন্মের পর প্রজন্ম সেই তত্ত্বটা আমাদের সামনে আরো রিপ্রেজেন্ট করার চেষ্টা করতো। তারা আরো কি করতো, গবেষণা করে আরো উন্নত করার চেষ্টা করতো, তাই না। কিন্তু তারা ভুলে গেছে এরকম বহু তত্ত্ব, রসায়নবিদ্যার বহু তত্ত্ব আমাদের আগে ছিল, এখন কি হয়েছে, লুপ্ত হয়ে গিয়েছে, হারিয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তারপর বলেছে যে তবু তো আমরা আজও মকরধ্বজ, একটা আয়ুর্বেদিক ঔষধ চবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদেরই চশমার সামনে। অর্থাৎ যেদিন থেকে চশমা আবিষ্কার হলো, সেদিন থেকে কি হলো, ভেজাল শুরু হলো। আর এখন তো সব জিনিসই ভেজাল, তাই না। মিশরীরাও ঠিক সেরকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝর্তি পড়তি যেটুকু এলেম মানে বিদ্যা তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যা সমাধান করলো। তামাকে কি করে খুসপায় জড়া যায়, তামাকের স্বাদটি মানে স্বাদটি, টেস্টটি জখম না করে। তাই যখন কোনো ডার্ক সাইডের তামাক কদরদারের অর্থাৎ তামাক কারবারদের কি বলেছে, তদারকি, ব্র্যাকেটের লাইনটা পরে বলছি, তদারকিতে কায়রোর ক্যাফেতে তামাক সাজা হয় এবং সেই কায়দার যখন সে তামাকের নীলাভ ধুঁটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন এবং নীল নদের মন্দ মধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুঁটির সঙ্গে রসকেলি করে, রসকেলি মানে আনন্দ করা, রসকেলি করে, তাকে ছিন্ন ভিন্ন করে ক্যাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক অর্থাৎ মুগ্ধ হয়ে থমকে দাঁড়ায়। ব্র্যাকেটে কি বলেছিল, হাই এ গোত্র পৃথিবী সর্বত্র, কি কাবুল, কি দিল্লি, কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুস হুস করে মরে যাচ্ছে। একে তো নেশা জাতীয় দ্রব্য, তার উপর সেই নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ সিগারেট যদি কেউ যদি টানে এবং ধোঁয়াটা যখন ছাড়ে কিনা, তখন আশেপাশে যারা থাকে তারা সুগন্ধিটা তখন আস্বাদন করার চেষ্টা করে।
একে তো সুগন্ধি সিগারেট, তার উপর ধোঁয়াটাও কি সুগন্ধি, চারিদিক হচ্ছে সুগন্ধে ভরে যায়। পাঁচ সিগার খেকো, অর্থাৎ যারা একদম সিগারেট পাগল, ফোকা পর্যন্ত বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ অর্থাৎ খুদা তাআলার তারিফ মানে আল্লাহর তারিফ করে, তখন বলে আহ আল্লাহ কি সুন্দর জিনিস খেলাম। এরপর আসছে আর ইলিশের বেলা যেরকম হয়েছিল, এবার হঠাৎ করে লেখকের মনে পড়েছে আবার সেই ইলিশ মাছের প্রসঙ্গ, ঠিক আছে। আর ইলিশের বেলা যেরকম হয়েছিল এ অদম ঠিক সেই রকম তাজ্জব মানে বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? লেখক আক্ষেপ করেছে এটা তো বেশ ভালো জিনিস, তাই না? স্বর্গেও যদি এর বর্ণনা থাকতো তাহলে মারা গিয়ে স্বর্গসুখ যখন লাভ করতাম তখন এই ইলিশ সিগারেট এইগুলো কি আস্বাদন করতাম। আহা কত সুন্দর। তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? তাহলে এই যে এত সুন্দর জিনিস, এই যে ইলিশ মাছ, হ্যাঁ, সুগন্ধি তামাক, সিগারেট, এগুলো যদি স্বর্গে যদি থাকতো কিনা, তাহলে লেখক মনে করেছেন কেউ খারাপ কাজ করে, খারাপ কাজ আর করতো না। ওই ইলিশ এবং সিগারেটের লোভে মরার পর স্বর্গে যাওয়ার জন্য সবাই কি ভালো কাজ করত, ঠিক আছে। বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত মানে চুলের স্টাইল কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। অনেকে আছে না পকেটের ছোট্ট চিরুনি নিয়ে ঘোরে, একটু এদিক সেদিক হলে কি করে এভাবে মাথা আশ্রয় নেয়, তাই না? তারপর অনেকে আছে একটু ধর ছোট্টখাট্ট আয়না পেলো বা গাড়ির ওই লুকিং গ্লাস পেলো, তাই না? এটা হচ্ছে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পায়চারে মানে জুতো গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। আমরা যেরকম হচ্ছে জুতো সেলাই করতে গেলে মুচির কাছে আসি, ঠিক তেমনি কাবুলের দিকে কি হয়েছে, কাবুলের দিকে হচ্ছে জুতোতে এক বিশেষ পেরেক বা ছোট পিন মারে ওরা, কোনো জায়গাতে যদি নষ্ট হয়ে যায় বা জুতোর সোল খুলে গেল, ঠিক আছে। তা আমাদের এখানে ইউজ করে না, ওটা অন্য স্টাইলের জুতোতে তারা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করে। ইংরেজ আয়না সামনে পেলেই টাইটা ঠিক মাঝখানে আছে কিনা তার তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে। অনেক ইংরেজ টাইটাই পরে কি হয়, এই যে এইভাবে ইয়ে করে দেখে না, এবার দেখে তো আয়নার সামনে, ওটাই। তো পেশাওয়ারি পাঠানের প্রধান শিরোপীড়া মানে মাথার জ্বালা, তার শিরাভরণ অর্থাৎ পাগড়ি নিয়ে, আর মিশরীয় চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ রাখার জন্য। বালিশ কি আমাদের কি সোয়ার বালিশ না, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজি পালিশ কথাটা মিশরীয়তে বালিশ রূপে ধারণ করেছে। তার মানে আমাদের বালিশ যেটাতে আমরা শুই, মিশরীয় ভাষাতে সেটা কি হচ্ছে পালিশ, জুতা বালিশ। ভাবা যায় একটা ওয়ার্ড বিভিন্ন দেশে কিরকম টাইপের নামে পরিণত হচ্ছে, মাথা খারাপ করে দেওয়ার মতো। অতএব কাফেতে ঢোকা মাত্র কাফে বুট পালিশ অর্থাৎ বুট পালিশ কর্নেওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। কলকাতাতে যদি যাস, স্টেশনে যদি বসে থাকিস, এক চা, লেবুর চা, ঘটে গরম, এরকম ঠিক আমাদের এখানে এরকম হয়। কিন্তু ওই মিশনের কোনো ক্যাফেতে কি হয়, বুট পালিশ করার জন্য বুট পালিশ ওয়ালারা ঘুরে বেড়ায়, ঠিক আছে। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন যা, তার অর্থ আচ্ছা পালিশ কর। সে 32 খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট পালিশ কর্মে নিযুক্ত হবে। 32 খানা দাঁত, টাকা পয়সা পাবে, কাজ টাজ পেয়েছে, তাই না, মুখে হাসি ফিটেছে।
মুখে হাসি ফুটেছে ছোকরার। সদস্যের কেউ বলবে শুভ দিবস, কেউ একটু মৃদু হাস্য করবে, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালায় কফি খেতে পছন্দ করেন। পেয়ালা কি? পেয়ালা হচ্ছে যেখানে কফি রাখে, সেটা হচ্ছে পেয়ালা। আপনি বলবেন চিঠিপত্র নেই। এবার আমাদের প্রবন্ধের একটা নতুন দিক আসবে এখন আড্ডার। চিঠিপত্র নেই। এতক্ষণে গেল নেশা জাতীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে আলোচনা, এরপরে আসবে চিঠিপত্রের প্রসঙ্গ। কিসের চিঠি? দেখ। অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। আমি বিবাহিত, অথচ অন্য কোনো মেয়ের সাথে কি করি? আমি প্রেম করি। বাড়িতে ডাকতে পারছি না, তাই আমি কোথায় ডাকবো? আমি ডাকবো হচ্ছে ক্যাফেতে। তাই কি ক্যাফের ঠিকানা দিয়েছি। এই জন্য বলেছে যে গৃহিণী অর্থাৎ বউয়ের ভয়ে প্রেমিকাকে ডাকছি হচ্ছে কোথায়? ক্যাফেতে ডাকছি। জিজ্ঞাসা করলেন ফোন, মানে কোনো ফোন টোন এসছে? নাম্বারও দেওয়া যায় না, যদি ওই বাড়িতে যদি বউ জেনে নেয় ধরে পেলাবে, তাই না? তো ফোন, ওই জন্য বলছে। তখন ওয়েটার তখন বলবে যে আজ্ঞে না, তবে ইউসুফ বে অর্থাৎ যে বন্ধু কি আড্ডা দিবে তার কথা বলছে, ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন না যান। ধুর মশাই, আমি প্রেমিকার জন্য হচ্ছে অপেক্ষা করছি, আর ওয়েটার বলছে ওই ইউসুফ বে কোথাকার হচ্ছে বন্ধু সেই টাইমে এসে কি করছে? কাবাব মে হাড্ডি হচ্ছে। তো মুশকিল এরকম ব্যাপার, তাই না? চুলোই যাকগে, এই যে তারপর বলছে চুলোই যাকগে ইউসুফ বে। আমি জিজ্ঞাসা করেছি চিঠি বা ফোন নেই, আমি তো উৎসাহে আছি প্রেমিকার জন্য। কাছুমাছু হয়ে বলে আজ্ঞে না, জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। দরাজ মানে হচ্ছে উদার, আর বকশিস মানে কি? পুরস্কার। ওইটার তো ওই টিপস পাওয়ার আশায় রয়েছে। হ্যাঁ স্যার, আপনি কোনো পুরস্কার বা টিপস দিবেন না? বলছে যাও চিঠির কাগজ নিয়ে আসো। ক্যাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম, ব্লটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভেতর উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যান। ঘন্টা খানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটার বলবেন চিঠিটা ডাকে ফেলতে। তখন হঠাৎ রমজান বে শুধাবে, মানে রমজান বে ডাকবে। কাকে লিখলে? যেন কিছুই জানে না। চটে গিয়ে বলবে তোমার তাতে কি? রমজান বে উদাস সুরে বলবে না আমার তাতে কি, তবু বলছিলাম সকালে বিলকিসের, বিলকিস হচ্ছে এখানে প্রেমিকার নাম, ঠিক আছে? বিলকিসের সঙ্গে দেখা। তোর আমার সাথে দেখা হওয়ার কথা ছিল, আর এই ইউসুফ বের সাথে দেখা হয়ে গেছে সকালে। তোর ভালো লাগে? বিলকিসের সঙ্গে দেখা। সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিমা সিনেমার গেটে তাঁর সঙ্গে দেখা করো। আরো চটে গিয়ে বলবেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন? 11:30 বাজতে তো এখনো অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলাম। রমজান বে আরো উদাস সুরে বলবে জানি রে ভাই, তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি? এ দেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এ ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছে। অর্থাৎ প্রেমিকার বাড়ি হচ্ছে খুব বেশি দূর নাই, এই পাশের কাছাকাছি, অথচ কি করছে না তুমি ঘরে বসে প্রেমপত্র লিখে যাচ্ছ। এতক্ষণে একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হয়। রেশন শপ খোলা মাত্র, মানে রেশন দোকান খোলা মাত্রই মেয়ে মধ্যে যে রকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা, ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মোকা বেমোকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনায় জুড়ে দেবে।
তার মানে আড্ডার বিষয়বস্তুও কি হবে, প্রেমের কাহিনী এখানে উঠে আসবে। ওই ছেলেটা কার হাত ধরে ঘুরে, ওই মেয়েটা কার হাত ধরে ঘুরে, ইত্যাদি। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হাঁটতে হাঁটতে পৌঁছাবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়। বাপ রে বাপ, অবান্তর নয়, তাই নিবেদন করি দেশ বিদেশ ঘুরছি, মানে লেখক বলছে অবাস্তব নয়, তাই নিবেদন করি, মানে আমাদের সামনে নিবেদন করছে এই ব্যাপারটা, দেশ বিদেশে ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবন্ড মানে ভবঘুরে হিসাবে আমার ঈষৎ বদনাম আছে, ঠিক আছে। কাজেই আমাকে কেউ সুধান মানে জিজ্ঞাসা করেন কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ সুধান তুলনাত্মক কাব্য চর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম, আর অধিকাংশ সুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। তার মানে আড্ডার বিষয়বস্তু বিভিন্ন বন্ধুর পাল্লায় পড়লে বিভিন্ন টাইপের প্রসঙ্গ উঠে আসে লেখকের কাছে। লেখক যেহেতু বিভিন্ন দেশে ঘুরেছেন, তাই কেউ কেউ জিজ্ঞাসা করে যে কোন দেশের ইউনিভার্সিটি সব থেকে ভালো পড়াশোনার জন্য, কোন বই ভালো, তারপর কোন দেশের রান্না ভালো, এবং এর সাথে সাথে উঠে আসে তুই তো অনেক দেশে ঘুরেছিস, তা কোন দেশের মেয়ে মানুষকে সব থেকে বেশি ভালো লাগলো, কোন দেশের মেয়ে মানুষ দেখতে বেশি সুন্দরী, বল আমাদের বল, এরকম, ঠিক আছে। তো আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই, এনারা আছেন, ওনারাও আছেন, অর্থাৎ কলির পরশুরাম দুটো অর্থ এখানে হতে পারে। পরশুরাম কে ছিল, বিষ্ণুর অবতার, এবং এই পরশুরাম জাতিতে কিন্তু ব্রাহ্মণ হলেও ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন, মানে রাজা যুদ্ধ বিগ্রহের যে ধর্মটা, দেশ রক্ষার যে ক্ষমতাটা তিনি কিন্তু যথেষ্ট পালন করেছিলেন পুজো পাঠের পাশাপাশি। ব্রাহ্মণ জাতিতে কি হয়, পুজো পাঠ করে, এবার ক্ষত্রিয়রা কি হয়, দেশ রক্ষা করে। কিন্তু পরশুরাম এমন অবতার ছিলেন যিনি ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন, এবং তিনি কিন্তু যথেষ্ট শক্তিশালীও ছিলেন। এটা গেল একটা মানে পরশুরামের প্রসঙ্গ। আর একটা মানে হতে পারে কলির পরশুরাম সাহিত্যিক রাজশেখর বসুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো বলছে যে তাকে স্মরণ করে আমি অবশেষে উত্তর দিই যে রমণীরা আমাদের দেশেও রয়েছে, সেই দেশেও রয়েছে, অর্থাৎ সব দেশেই কি সুন্দরী রমণী রয়েছে। কারণ যারা দেশে বিদেশে ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দাঁড়া বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন। কিরকম ব্যাপারটা, ধর তুই তীর্থস্থানগুলোতে ঘুরতে ভালোবাসিস, ঘুরে টুরে আসলি, এসে তুই বন্ধুদের সাথে গল্প করছিস সেই তীর্থস্থানের প্রসঙ্গ নিয়ে, কেউ হয়তো শুনবে, বেশিরভাগই শুনবে না। কেন? কারণ যদি দেখা যায় সেই দলের মধ্যে তীর্থস্থান বেশিরভাগই পছন্দ না, মানে 10 জন দলের মধ্যে 8 জনই পছন্দ না, বাকি হচ্ছে 2 জনের পছন্দ। 8 জনের ধর পছন্দ হচ্ছে পাহাড়, সমুদ্র ইত্যাদি। তো ওদের কাছে কিন্তু তোর যে আড্ডাটা ওদের সামনে যে উপস্থাপনা যে করবি সেটা কিন্তু বেমানান হয়ে দাঁড়াবে, তাই তো, এরকম ব্যাপারটা। তো এ সংসারে যদি কোনো শহরের সভ্যতার হক্ক থাকে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। অর্থাৎ কায়রো এমন একটা শহর যেখানে কি সব ধরনের আড্ডা মারা যায়। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরবি, তুর্কি, হাবিস, সুদানি, ইতালীয়, ফরাসিস, হিউদি এবং আরো বিস্তর চিড়িয়া মানে বিভিন্ন মানুষ রয়েছে। এদের কেউ কেউ বোরখা পরেন বটে, তবু অক্লেশে বলা যেতে পারে ক্যাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। অর্থাৎ
কাফের দরজার দিকে মুখ করে, মানে অধার্মিক মানুষ হয় না। একটা গ্রুপের মধ্যে আড্ডা হচ্ছে, সেখানে ভালো বন্ধু থাকবে এমন কোনো নয়, সেখানে কিন্তু খারাপ বন্ধুও থাকতে পারে, তাই না, এরকম ব্যাপারটা। তো আর শীতকাল হলে তো আবারও মানে বেশ ভালো হয়, শীতকালে আড্ডা মারতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না। কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়। কেন বলছে কথাটা? কারণ কায়রো হচ্ছে মরু শহর, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ একদম কম। সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয়। তো এখানে যে সাহারার যে হাওয়া, সেটা গরম হাওয়া, সে গরম হাওয়াতে কি হয় না, যক্ষা রোগটা সেরে যায়। যক্ষা হচ্ছে ফুসফুসের রোগ, সেখানে শুকনো কাশি হবে এবং কাশির সাথে রক্ত উঠতে পারে, শরীর শুকিয়ে যেতে পারে, দুর্বলতা হয় ইত্যাদি শ্বাসকষ্ট কিন্তু হয়ে থাকে। তো তাই বলেছে যে সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগটাও কিন্তু সারিয়ে দেয়। আবার পিরামিড কায়রোর বাইরে ঠায় বসে ফুর্তি ফার্তির নামে কায়রো বে এখতিয়ার, মসজিদ, কবর কায়রো, শহরে বে সুমার, শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সবসুদ্ধ চড়িয়ে মরিয়ে কায়রো টুরিস্ট জনের ভূস্বর্গ এবং টুরিস্টদেরও বটে। তাহলে কায়রো শহরে পিরামিড দেখতেও মানুষজন যেমন আসে, তেমনই কি যেহেতু মক্কা মদিনা আরবে রয়েছে, তাই একটু ট্যুরও করতে পারে। তাই এই জন্য বলেছে যে এটা কি টুরিস্টদের পক্ষেও বেশ একটা ভালো স্থান। তদুপরি মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়, মানে ব্যবসার কাজে বা উদ্দেশ্য নিয়ে আসে। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডার্ক সাইডের সুন্দরীরা, তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টরেরা, এবং তাদের সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। কিন্তু থাক, সুশীল পাঠক মানে ভালো পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে অর্থাৎ সুন্দরী নারী সম্পর্কে আলোচনা শাস্ত্রে নিষেধ, গরুর বারো। অর্থাৎ নারীদের নিয়ে যত আলোচনা হবে কিনা তত কিন্তু আড্ডার কিন্তু সেই মান মর্যাদাটা আর থাকবে না, সেটা অন্য পর্যায়ে চলে যাবে। তাই এখানে লেখক কি করেছেন, ফুল স্টপ দিয়েছেন, এখানেই থেমে গিয়েছেন, আর এগাননি এটার পক্ষে। মানে এতক্ষণে কি হয়েছিল যে মাছের প্রসঙ্গ শুরুতে এসেছিল, তামাক জাতীয় দ্রব্যের প্রসঙ্গ এসেছিল, তারপর বিভিন্ন টাইপের টপিকস কিন্তু ডিটেলসে তিনি আলোচনা করেছেন, কিন্তু নারীদের নিয়ে যে আলোচনা সেটা 3-4 লাইনে কিন্তু শেষ করার চেষ্টা করেছে। ক্লিয়ার এতটুকু? এখানে আমাদের প্রবন্ধের একটা পার্ট শেষ হলো, এরপরে আর একটা পার্ট আছে, ছোট্ট পার্ট। বলেছে মসিরি আড্ডাবাজরা অর্থাৎ দৈবাত, এই ব্র্যাকেটের অংশটা পরে পড়ছি, মসিরি আড্ডাবাজরা দৈবাত একই আড্ডায় জীবন কাটান, বিষয়টা সবিস্তর বুঝিয়ে বলতে হয়। তো বলছে দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ, এমনকি সাদ জবলুল অর্থাৎ এই সাদ জবলুলকে মিশরীয় বিপ্লবী এবং রাষ্ট্রনায়ক, সাদ জবলুল পাশা সম্পূর্ণ নাম, পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। দেখ, বিপ্লবী মানুষ হয়েও কিন্তু আড্ডা মারত মিশর, ওই যে বললাম মিশরীরা আড্ডাবাজ, তাই না। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। দৈবাত একই আড্ডায় জীবন কাটান, সবটা সবিস্তর বুঝিয়ে বলতে হয়। এরপর বলেছেন, এই মনে করুন আপনি রোজ অফিস ফেরার পথে কাফেদার মিলের উত্তর পূর্ব কোণে বসেন, ভালো কথা, সেই টেবিলটায় আপনার জন 5 দোস্ত বসেন, মানে বন্ধুরাও বসেন। আড্ডা ফুল স্ট্রেইন, জন 10 সবাই, কিন্তু সব দিনই এ আড্ডাতেই আসেন না। তাই হরে দরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকে।
তাছাড়া এছাড়া আপনি সপ্তাহে একদিন জোট 2 দিন বাড়ির পাশের সেমিরামিস ক্যাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এ আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফে দ্য নীলের সদস্যদের বিলকুল চেনেন না। কি বুঝলি? বোঝা গেল এটাই আমরা বাঙালিরা যেখানে আড্ডা দিই সেই জায়গাটা কি হয়ে যায়, আমাদের ঠেক হয়ে ওঠে। কিরকম? ধর পাড়াতে একটা চায়ের দোকান রয়েছে, আমি এবং আমার বন্ধুরা একটা নির্দিষ্ট সময়ে সেখানে এসে উপস্থিত হই, গল্পগুজব করি, চাটা খাই, তারপর উঠে চলে যাই। এটা কিন্তু আমাদের বছরের পর বছর চলতে থাকে। ঠিক একইভাবে যারা নদীর ধারে বা যারা হচ্ছে ওই কোনো জায়গাতে আড্ডা মারে সেই জায়গাতেই কি নির্দিষ্ট হয়ে দাঁড়ায়। মিশরীয়রা কি করে, একটা ক্যাফেতে আড্ডা দেওয়ার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন জায়গাতে যায় আড্ডা মারতে। আড্ডার চরিত্র বদলের সাথে সাথেও স্থানটাও কিন্তু তাদের বদল ঘটে। ঠিক আছে? এই জন্য কি যারা ক্যাফে দা নীলে আড্ডা মারতো তারা যখন অন্য জায়গাতে যাবে সেই ক্যাফের আড্ডাবাজেরা যখন অন্য আড্ডাবাজদের সাথে দেখা হবে তখন কিন্তু একে অপরকে কেউ চিনবে না। বোঝা গেছে? সেই টেবিলটায় আপনার জন 5 দোষ বসেন, আড্ডার ফুল স্ট্রেট। জন দোষ সবাই কিন্তু সব দিনই এ আড্ডাতেই আসেন না, তাই হরে ধরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকেন। এছাড়া আপনি সপ্তাহে একদিন জোট 2 দিন বাড়ির পাশের সেমিরামিস ক্যাফেতে, বললাম এটা দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফে দা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। বললাম এরা হয়তো চ্যাংড়ার দল, মানে কারা কারা দেখ বলেছে, মানে সেরামিস ক্যাফেতে কারা কারা আড্ডা দিতে আসে এখান থেকে দেখ আমরা জানছি। এরা হয়তো চ্যাংড়ার দল, মানে কম বয়সী সেই ছেলেদের দল যারা হয়তো কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট, অর্থাৎ তার অর্থ হচ্ছে বেকার, মানে সার্টিফাইড বেকার এক কথায়, কাজকর্ম যাদের নাই, আড্ডা মানে খালি কাজ। এই যে বাদে মানে এই টাইমে রাত্রের দিকে যদি যাওয়া হয় বা বিকালের দিকে যদি যাওয়া হয় বা বিশেষ করে ওই 3টা-2:30টার দিকে যাওয়া হয়, অনেক জায়গাতে মানে বেশিরভাগ সময় দেখি যখনই ওই টাইমে কাজে যখন বেড়ায় বেশ কয়েক দল মিলে আড্ডা মারতে শুরু করে। কাজ নাই, কর্ম নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, প্রায় 5-6 জন না, প্রায় 20 খানেকের মতো। ঠিক আছে? তো যাই হোক, তো এরকম টাইপের সার্টিফাইড বেকার এক কথায় ওরা। তো এদের আলোচনার বিষয়বস্তু কি? রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয় করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ কোন প্রকাশক 1000-এর নাম করে 3000 ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে। তাহলে এদের আড্ডার বিষয়বস্তু কি? রাজনীতি থেকে অর্থনীতি, সমাজ চরিত্র, অর্থাৎ কে কার সাথে পরকীয়াতে জড়িয়ে পড়েছে। অর্থাৎ ধর আমার বউ রয়েছে, আমি একটা কোনো বিবাহিত হয়েও কোনো এক মেয়ের সাথে প্রেম করছি, এটাকে বলবো হচ্ছে পরকীয়া করা। আবার ধর কোনো হচ্ছে বউ রয়েছে, হ্যাঁ, সে তার স্বামীকে ভুলে গিয়ে অন্য কোনো ছেলের সাথে কি করছে, প্রেম করছে, এটা হচ্ছে পরকীয়া। তো পরকীয়ার বিষয়বস্তু যেমন উঠে আসে তেমনই কি হচ্ছে যে সেই বাড়ির বা সেই ফ্যামিলির অন্তর্গত কোনো বোনপো, অর্থাৎ বোনের ছেলে একটা ভালো চাকরি পেয়ে গেছে ঘুষ টুস দিয়ে হয়তো, হ্যাঁ, বা চিটিংবাজি করে, সেটাও কি সেই আড্ডার বিষয়বস্তু হয়ে ওঠে। এরকম আড্ডার যদি বিষয়বস্তু যদি হয়, আড্ডাটা কিন্তু বেশ জমে ক্ষীর হয়ে যায়, তাই না? এছাড়াও কি কোন সাহিত্য প্রকাশক কি নতুন বই বের করলো, এটাও যেমন আসে, তেমনই কি বইয়ের দাম কতটা বেড়ে গেছে বা কতটা কমেছে, সেটা সেই প্রসঙ্গ কিন্তু উঠে আসে।
এছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুজ্জ এবং গরম গরম খবর রাখে যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহই থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এমন অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার অর্থাৎ ইলেকট্রো মেকানিক্যাল একটা ডিভাইস টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সে খবরের যোগান দিচ্ছে রাসার ভেডিয়া অর্থাৎ একজন নারীবাদী কবি, যে কবি কি করছে নারীদের নিয়ে সমস্ত কিছু লেখালেখি করেন। রাসার বেরিয়া একজন নারীবাদী কবি। জার্মানি মানে জার্মানির হিটলারের যে নাৎসি বাহিনী ছিল এই নাৎসি বাহিনীর একজন কুখ্যাত পুলিশ, আর কলকাতার টেগার্ড এক কুখ্যাত ব্রিটিশ পুলিশ। ঠিক আছে, মানে এরা এক কথায় কি সব জানতা গামছাওয়ালা। এদেরকে যদি কোনো ওই দেশের দায়িত্বও যদি দেওয়া হয় এমন হাবভাব দেখে মনে হবে দেশটাকেও সামনে নিতে পারবে। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। অর্থাৎ সব দেশের সরকার রয়েছে, সেই সরকারের সিটে যদি এদের বসানো হয় দেশটা কিন্তু দিব্যি চলবে বলে লেখক আমাদের বলেছে। আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না। এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা অর্থাৎ মন্ত্রী মিনিস্টার বানিয়ে দেওয়া হয় তবে দুনিয়ার কুল্লে সমস্যা সাকুল্য অর্থাৎ সব মিলিয়ে সমাধান এক রহমায় হয়ে যাবে। মনে মনে বললাম, হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। আপনি এদের চেয়ে বছর 10 বড়, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে। লেখক কি আড্ডাবাজদের মধ্যে বয়সে বড়, তাই বড় হওয়ার জন্য একটু সম্মান করে তাকে, যদিও আর না হয়ে বিড়ি টানে। ছোটরা কোনো সময় বড়দের সামনে বিড়ি টানতে পারে না বা সিগারেট খেতে পারে না, বড়রা ছোটদের সামনে হাজারখানেক সিগারেট খেতে পারে। ঠিক আছে, ওরা কি করে হয়তো বড়দের চোখ আড়াল করে বা লুকিয়ে কিন্তু খায়। মিশরে কি করে মিশরেরা কিন্তু সব ভাই ভাই মনে করে, বড় কি হয়েছে টানছে, সুপ টানছে। ঠিক আছে, কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই। আপনি নিতান্ত বিদেশি বলে এম আড্ডায় ছিটকে এসে পড়েছেন, আর এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলাম, বেচারি সেখানে রাটি কাড়েনি। রাটি মানে হচ্ছে আওয়াজ করেনি। যদ্যপি যদি না দুসরা আড্ডাতে সেই তরপানো সবচেয়ে বেশি, অর্থাৎ আগের আড্ডায় মানে নীলনদ ক্যাফেতে যে আড্ডাটা ছিল সেটা অত্যন্ত ভালো ছিল, এটাই বলছে। তাছাড়া আপনি মাসে 1 দিন কিংবা 2 দিন শহর থেকে মাইল 3 দূরে একটা ক্যাফেতে যান। আপনার এক বন্ধু সেই ক্যাফেটার উপর তলাতেই থাকেন। খাসা জায়গায় সামনের নীলনদ বয়ে যাচ্ছে, আহা কত সুন্দর। আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করে দিয়েছে। তাকে প্রথম খুঁজবেন ক্যাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন। কারণ কি সে ক্যাফের উপরের তলাতেই থাকে, তাই না বন্ধু? তাতে কিন্তু কোনো লাভ নেই। কেন বলছে? এই ক্যাফে আপনাকে উদ্বাহু অর্থাৎ 2 হাত তুলে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে, মানে মাঝে মাঝে, হয় না? একটা বন্ধুকে, কাছের বন্ধু কিন্তু,
1 মাস 2 মাস 1.5 মাস পর সে যদি আমার কাছে আসে, মানে 1-1.5 মাস তাকে দেখিনি, তার কাছে যদি আসে, কি বলি, ও বন্ধু কি ব্যাপার, কেমন আছিস, কতদিন পর দেখা রে, চল আড্ডা মারি, চল সিগারেট খাই, তাই না? এরকম হয়তো, এটাই বলছে। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয়ে কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছেন, সেগুলো তারা নতুন করে হাড়ি কাঠে ঢুকিয়ে রামদা ওছাবেন। ওই যে বললাম, ধর 1 মাস 1.5 মাস বা 2 মাস পর সেই বন্ধু বা বন্ধুটার গ্যাংয়ের সাথে দেখা হয়েছে আমার, তারা তো আড্ডা না দিয়ে ছাড়েনি, তাই না? আড্ডা তো দিয়ে রেখেছে আমার অনুপস্থিতিতেও। তাদের কোনো আড্ডার বিষয়বস্তু হয়তো ছিল, তাই তো? সেই আড্ডার বিষয়বস্তুটা থেকে এমন একটা টপিকস বের করে রেখেছে যেটার সুরাহা তারা কিন্তু করতে পারেনি, আমার নামে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, হয় না যে ও ঠিক আছে, ঠিকই বলেছিস, আমরা এই সমস্যায় পড়েছি, আচ্ছা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, বা ও যখন আসবে তখন একসাথে আলোচনা করা যাবে, এরকম হয় না কথা মাঝে মাঝে? ও যখন আসবে তখন এই আলোচনাটা হবে, তাই না? এরকম ব্যাপারটা। আপনার রায় জানতে চাইবেন, মানে যেটা সুরাহা তারা করতে পারেনি, সেই পুরনো জিনিসটা আমার সামনে উপস্থাপনা করবে এবং আমার রায়, আমার মতামত তারা জানতে চাইবে। যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই, মানে হ্যাঁ বললেও আমার কোনো উদ্ধার হবে না, বেশ কিছু জন প্রতিবাদ করবে, আবার না বলেও কোনো উপায় নেই, বেশ কিছু জন তার মধ্যে প্রতিবাদ করবে, কেন তুই না বললি, কেন তুই হ্যাঁ বললি, ইত্যাদি। আপনি যদিও গান্ধীর দেশের, মানে গান্ধীর দেশের লোক, আপনি অবশ্য 100 বার ওদের বলেছেন যে গান্ধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওত্রায় না। অর্থাৎ মিশরীয়রা এ ব্যাপারে কিন্তু কোনো কথা শুনবে না। মিশরীয়রা যখন বুঝতে পারবে যে আপনি বাঙালি, লেখক বাঙালি, তখন বলে আরে বাস, আপনি তো সেই গান্ধীর দেশের লোক না, যিনি ওই আফ্রিকাতে কৃষ্ণাঙ্গদের জন্য লড়াই করেছে এবং ব্রিটিশদের জন্য প্রতিবাদ করেছে, রাজনৈতিক ব্যক্তি, নামকরা ব্যক্তি, আরে বাপরে, আপনি সেই দেশের লোক। কিন্তু আপনি যে বোঝাবেন তাকে যে গান্ধীর সাথে আপনার কোনো সাক্ষাৎ হয়নি, সেটা সময় নষ্ট হবে বোঝাতে গিয়ে, কালঘাম ছুটে যাবে, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওত্রায় না, অর্থাৎ তারা কোনো কথা শোনে না। যদিও আপনার জ্ঞান গম্যিতে কারো কোনো সন্দেহ নেই, কারণ আপনি গুচ্ছ ষষ্ঠেন্দ্রিয় অর্থাৎ জ্ঞানের ক্ষমতা ধারণ করেন, ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে আপনার মনের মধ্যে যতই জ্ঞান থাকুক, আপনাকে কিন্তু খুঁটিনাটি একটু একটু তত্ত্ব বানিয়ে বুনিয়েও বলতে হবে, ওকে? নাহলে ছাড় দিবে না ওরা, আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন। অর্থাৎ আড্ডা দিতে দিতে বাড়ি ফেরার যে শেষ বাসটা, সেটা মিস হয়ে যাবে। বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর চতুর্থ জাম, মানে 4 রাত্রি যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবে। তাহলে এই আড্ডা দিতে দিতে কি হয়ে যাবে, রাত গভীর হয়ে যাবে, শেষ বাসটুকু চলে যাবে। তাই রাতটুকু কাটিয়ে বন্ধুর ফ্ল্যাটে, যেহেতু ওই ক্যাফের উপর তলাতে বন্ধু থাকে, বন্ধুর ফ্ল্যাটে সোফাতে কাটিয়ে পরদিন ভোরবেলা কি করবেন না, আপনি বাড়ি ফিরবেন। প্রবন্ধটা বিশাল বড়, একটু জটিল হলেও আশা করি বোঝা গেল। প্রবন্ধটা এখানে শেষ হলো।